মানু এবং তার বন্ধুরা মিলে হঠাৎই একদিন আত্মা ডাকার খেলা খেলতে থাকে। তবে এই খেলা খেলতে গিয়েই তাদের পেছনে পড়ে যায় অনামিকা নামের এক ভয়ঙ্কর আত্মা। একের পর এক অঘটন ঘটতে থাকে তাদের সাথে। এবার তারা কি করবে, কিভাবে এই আত্মার হাত থেকে মুক্তি পাবে, সেটাই দেখব আজকের গল্প কাপকাপিতে। শুরুতেই আমরা মানুকে দেখতে পাই, যে হাসপাতালে ভর্তি ছিল। 7 দিন কোমায় থাকার পর তার জ্ঞান ফিরেছে। তার জ্ঞান ফিরে আসতেই সে ডাক্তারকে বলে তার বন্ধুদের ডেকে দিতে, সে তাদের সাথে দেখা করতে চায়। কিন্তু ডাক্তার বলে সে এখন আইসিইউতে আছে, এখানে বাইরের মানুষকে প্রবেশ করানো যাবে না। তাছাড়া তার চোখের দৃষ্টিও যথেষ্ট ঝাপসা। যতক্ষণ না তার চোখের দৃষ্টি পরিষ্কার হয় আর সে দূরে দেয়ালে লাগানো ছবিটি পরিষ্কারভাবে দেখতে পায়, ততক্ষণ তাকে বের করা হবে না, তাকে এখানেই থাকতে হবে। এর পরদিনই দেখা যায় মানু ডাক্তারকে বলতে থাকে যে সে তো দেয়ালের ওই ছবিটি দেখতে পাচ্ছে, ছবিটিতে ওস্তাদ জাকির তবলা বাজাচ্ছে। তার এই কথা শুনে তো ডাক্তারও বেশ খুশি হয়ে যায় যে যাক, তার পেশেন্ট দ্রুত সেরে উঠছে। কিন্তু তখনই তার পেছনে থাকা নার্সটি আসল কথা ফাঁস করে। সে বলে ওঠে দেয়ালের ছবির ব্যাপারে মানু তার কাছ থেকেই জেনে নিয়েছে। ডাক্তার তো এবার মানুর খেল বুঝতে পারে, তাই সে এবার অপর পাশের দেয়ালে থাকা ছবিটা দেখায়। আর দেখা যায় মানু তো সেই ছবিটা দেখতেই পায় না। তবে সে ডাক্তারের সামনে এমন ভান করতে থাকে যে সে ছবিটি দেখতে পাচ্ছে, তাই সে নানান ধরনের গেস করতে থাকে। কিন্তু ডাক্তার বলে তার আর চেষ্টা করার দরকার নেই, সে এখন বিশ্রাম নিক। এ বলেই সে সেখান থেকে চলে যায়। মানু যে এবার কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে এবার নার্সকে নানাভাবে অনুরোধ করতে থাকে যে সে যেন তাকে ছেড়ে দেয়, না হয় তার বন্ধুদের যেন ডেকে আনে। সে এভাবে একা এখানে আর থাকতে পারছে না। নার্স তখন তাকে জিজ্ঞেস করে সে এত অস্থির হয়ে গেছে কেন, বাইরে যাওয়ার জন্য এমন কেন করছে, তার সমস্যাটা কোথায়। মানু এবার নার্সকে তার সমস্যা বলতে থাকে। সে জানায় তারা 6 বন্ধু, সবাই মিলে অনেক খোঁজার পর তাদের বাজেটের মধ্যে নতুন একটা বাড়ি পেয়েছিল। তাদের এই 6 বন্ধুর মধ্যে একজন হলো আচিত বাবু, যে সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে আর একটা ভালো ফলাফলের জন্য অপেক্ষা করছে। তাছাড়াও রয়েছে চা বিক্রেতা নানকু, কমোডের ব্যবসা করে ফেল হওয়া আর বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখা বিজয়, টেক এক্সপার্ট নিরূপ, আর তাদের মধ্যে একমাত্র ঠিকঠাক কামাই করা রিভিন, যে সারাক্ষণ প্রেমিকাকে নিয়েই ব্যস্ত থাকে। তার যেন আর কোনো কাজই নেই। তার প্রেমিকার সাথে তার ফোনেই আলাপ। আজ পর্যন্ত সে তার প্রেমিকাকে দেখেনি, কিন্তু তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। এরপর আমরা দেখতে পাই 2007 সালের দৃশ্য, যেখানে মনু আর তার 5 বন্ধু নতুন বাড়িতে এসেছে। তারা সবাই তো নিজ নিজ কাজ করছিল। তখনই সেখানে এক মিস্ত্রি আসে আর তার কাজের পেমেন্ট চায়। তখনই তো 5 বন্ধু 5 দিকে ছুটে যায়, শুধুমাত্র রিভিনই রয়ে যায়। শেষ পর্যন্ত সব সময়ের মতোই তাকে ওই মিস্ত্রিকে টাকা দিতে হয়। তো এই মিস্ত্রির হাত থেকে বাঁচতে মানু যখন ছাদে চলে যায়, তখনই তো তার চোখ পড়ে সামনের ছাদে থাকা কাভিয়ার দিকে। এই প্রথম দেখাতেই সে কাভিয়ার প্রতি মুগ্ধ হয়ে যায়। এরপরই তাড়াতাড়ি নিচে গিয়ে সে তার বন্ধুদেরকে কাভিয়ার কথা জানায় যে তার তো তাকে খুবই ভালো লেগেছে। সে আরো বলে যে সে যেহেতু কাভিয়াকে প্রথম দেখেছে, তাই সেই তাকে প্রথমে পটানোর চেষ্টা করবে, আর তাদের মধ্যে যে প্রথম কাভিয়াকে পটাতে পারবে কাভিয়া তার। কেউ যেন এই নিয়ে বাড়াবাড়ি না করে। যাক, তো আজ ছিল তাদের এক বন্ধুর বিয়ের দাওয়াত, তাই তারা নতুন বাড়িতে রান্না না করে সবাই মিলে বিয়েতেই যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সেখানে পেট পুজো করার কথা ভাবে। তবে বিয়েতে গেলে তো যে কোনো গিফট নিতেই হবে, তারা তো খালি হাতে যেতে পারবে না। তাই তারা সেখানে থাকা একটা কমোডকেই প্যাক করে গিফট হিসেবে নিয়ে যায়। তো সেই বিয়েতেই তাদের দেখা হয় কাভিয়ার সাথে। মানু তো তাকে দেখেই তার কাছে চলে যায় আর তার সাথে টুকটাক গল্প করার চেষ্টা করে। ওদিকে এই বিয়েতে দেখা যায় যে মাধু নামের এক সুন্দরী মেয়েও আসে। তাকে তো প্রথম দেখাতেই আজিতের ভালো লেগে যায়। তবে মাধু তো আজিতকে পাত্তাই দেয় না। সে সরাসরি গিয়ে বসে রিভিনের পাশে। কিন্তু রিভিন তো তার প্রেমিকার সাথে কথা বলাতেই ব্যস্ত, সে তো তাকে পাত্তাই দিচ্ছিল না। মাধু তখন তার পাশে গিয়ে বসে তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করে। রিভিন তো মাধুর দিকে ফিরেও তাকায় না। তো কাভিয়া যখন দেখে যে মাধু একেবারে নাজেহাল হয়ে যাচ্ছে, তখনই সে তার বান্ধবীকে সাহায্য করতে এগিয়ে যায়। তখন বাকি ছেলেরাও সবাই জানতে পারে যে এই 2জন মেয়ে একসাথেই থাকে, আর তাও আবার তাদের বাড়ির নিচ তলাতেই। এসব জানতে পেরে তো তারা খুব খুশি হয়ে যায়। এরপরই দেখা যায় বিয়েতে ফ্রি মদ পেয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে তারা, আর একেবারে সবাই মিলে মাতাল হয়ে যায়। এরপরই বন্ধুরা মিলে বাড়ি ফিরে আসে, কিন্তু দেখা যায় রিভিন তো তখনও তার প্রেমিকার সাথেই কথা বলছিল। এবার আমরা দেখতে পাই যে তার প্রেমিকা আর কেউ না, সেই মাধুই। কিন্তু রিভিন তো তাকে চেনে না,
তাই আজ সে তাকে পাত্তা দেয়নি। পরদিন সকালে দেখা যায় তাদের নতুন বাড়ির অবস্থা একেবারে এলোমেলো। কি আর করবে, তারা নিজেদের কাজ শুরু করে দেয়। তাদের সবার মধ্যে দেখা যায় নিরূপী বেশি কাজ করে, বাকিরা তো কোনো কাজেই তাকে সাহায্য করে না, উল্টো তার করা কাজ নষ্ট করে দেয়। এসবে তো সে খুবই রেগে যায়। এরপরই সে রাগের চোটে সবাইকে নিয়ে চলে যায় ছাদে আর বলতে থাকে তারা এখন থেকে সব কাজ ভাগাভাগি করে করবে। কার কি কাজের দায়িত্ব সে তা বোঝাতে থাকে, কারণ সে একা কাজ করতে করতে এখন বিরক্ত হয়ে গেছে। তার পক্ষে সবকিছু একা করা সম্ভব না। তখন দেখা যায় সে এতগুলো কথা বলছে, অথচ ছেলেদের মন তো সেখানে ছিলই না, কারণ পাশেই ওই মেয়ে দুটো বসেছিল আর তারা যোগা করছিল। তাদের কথা শুনে তো মেয়েরা মুচকি মুচকি হাসতে থাকে। তার তো তখন খুবই লজ্জা পেয়ে যায় আর দ্রুত নিচে নামে। এরপরই যার যার ভাগের কাজ করতে থাকে। দেখা যায় পুরোটা দিন তাদের কাজ করেই কেটে যায়। এভাবেই একের পর একদিন কাটতে থাকে এই বাড়িতে। আর তারা সব বন্ধুরা মিলে চেষ্টা করে ওই দুই বান্ধবীকে পটাতে। সবকিছু বাদ দিয়ে যেন তারা এই নিয়েই মেতে থাকে। মানুষ তো দেখা যায় কাবিয়ার সাথে কিছু এগোতে গিয়েও এগোয় না। আর আচিতের সরকারি পরীক্ষার রেজাল্ট, সেই রেজাল্টে দেখা যায় সে এবারও ফেল করে। সে তো এবার এটা নিয়েই চিন্তায় পড়ে যায় যে সে তার জীবনে কি করবে। সে একেবারেই হতাশ হয়ে পড়ে, কারণ কত দিন ধরে সে পরীক্ষা দিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এর মধ্যেই একদিন অচিত তাদের বাড়ির একটি ঘরে মেয়েদের নূপুর খুঁজে পায়। নূপুরটি একটি কাগজে মোড়ানো ছিল আর সেই কাগজে লেখা ছিল লাভ অমিত। সে তো এসব দেখে কিছুই বুঝতে পারে না। তো এর পরদিনই আবার তাদের বাড়ির ল্যান্ডলাইনে কেউ ফোন দেয় আর অমিতকে খুঁজতে থাকে। নীরব তখন রং নাম্বার বলে কলটি রেখে দেয়। এক সন্ধ্যায় তারা সবাই মিলে ছাদে ব্যাডমিন্টন খেলছিল। কাবিয়া তখন তাদের ছাদে আসলে সেও তাদের সাথে খেলতে চায়। সেই সময় মানু খেলায় কোনো সুযোগ না পেয়ে রাগ করে সেখান থেকে বেরিয়ে পড়ে আর তার এক বন্ধুর বাড়িতে যায়। সেখানেই তার কয়েক বন্ধু মিলে আত্মা ডাকার চেষ্টা করছিল। মানু এসব দেখে জিজ্ঞেস করে তারা কি করছে। তখনই তার বন্ধু তাকে ওইজা বোর্ড সম্পর্কে ধারণা দেয়। আমাদের পৃথিবী থেকে দূরে আরেকটি পৃথিবী আছে, ওই পৃথিবীর সাথে যোগাযোগ করা যায় এই ওইজা বোর্ডের মাধ্যমে। সেখানে ডিজে নামের একটা ছেলে ছিল যে অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল আত্মা নিয়ে আসার, কিন্তু সে কোনোভাবেই সফল হয় না। ডিজে বলতে থাকে আজ কারো নজর পড়েছে, কাল আবারও চেষ্টা করব। মানু এসব শুনে সেখান থেকে চলে আসে। তবে তার তো ওই ওজা বোর্ড নিয়ে আগ্রহ বেড়ে যায় যে ওই বোর্ড দিয়ে কি আসলেই আত্মা আনা যায়। এসব নিয়ে জানার জন্য সে পরদিনই চলে যায় কাবিয়ার সাইবার ক্যাফেতে। কাবিয়া তাকে বলে যে সাবধানে ব্রাউজিং করতে, কারণ কেউ কি সার্চ করে সেই সব কিছু সে জানে তার মাধ্যমে। তো মানু তো সেই বোর্ড সম্পর্কে সবকিছু সার্চ করে দেখতে থাকে। আর সেদিন রাতেও সে চলে যায় ওই ওজা বোর্ডের আসরে। ডিজে তো আজও চেষ্টা করে, কিন্তু দেখা যায় সে তো আজকেও ভূত আনতে পারে না, তাই আজও আসর আর জমে না। মানু তখন সেখান থেকে ফেরার সময় দেখতে পায় যে আচিত তো রাস্তায় মাতাল হয়ে পড়ে আছে। তাই সে আচিতকে সাথে নিয়ে চলে আসে। বাড়ি ফিরলে দেখা যায় যে আচিত আসলে কোনো ড্রিঙ্ক খেয়ে মাতাল হয়নি, নানকির কফ সিরাপের বোতলের সিরাপ খেয়েই সে মাতাল হয়ে গেছে। যাক, তো সকালে ঘুম ভাঙতেই সব বন্ধুরা আজিতকে কাপড় দিয়ে জড়িয়ে ধরে আর একজন তাকে কামড়ে দেয়। শেষ পর্যন্ত সে চাদর সরালে দেখতে পায় তার বন্ধুরা কেউ আশেপাশে ঘুমাচ্ছে, কেউ বা বাথরুমে। সে তো বুঝতেই পারে না যে এতক্ষণ কে তাকে এভাবে জাপটে ধরে রেখেছিল। সে মনে করতে থাকে বন্ধুরাই হয়তো এই কাজ করেছে আর দ্রুত সরে গেছে। তবে তাদের দেখে তো মনেই হয় না যে তারা কেউ এমনটা করেছে। সবাই তো নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। আজিত তখন খেয়াল করে যে তার হাতে কামড়ের দাগ বেশ গাঢ়ভাবেই পড়েছে। সে তো বুঝতে পারে না হঠাৎ করে কি হলো। সে তখন মানু আর নানকিকে জিজ্ঞেস করে যে তারা কি এমন করেছে, কিন্তু তারা দুজনই তো অস্বীকার করে। এরপর সে রিভিনকে জিজ্ঞেস করে। রিভিনও বলে যে না, সে এমন কিছুই করেনি, আর কেনই বা করবে। এই বলেই সে সেখান থেকে বেরিয়ে যায়। রিভিন বের হতেই মাধু তার কাছে লিফট চায়, তবে রিভিন তো তা দেয় না, কারণ সে তার ফোনের প্রেমিকা ছাড়া আর কারো প্রতি ইন্টারেস্টেড না। কাউকে সে একটু সুযোগও দিতে চায় না। সে এতটাই লয়াল একজন প্রেমিক। তখন আবার দেখা যায় আজিত মাধুকে লিফট দিতে চায়। মাধু এতে রাজি হয়ে যায়। এতেই তো আজিত ছুটে মানুর কাছে চলে যায় আর তার বাইক খুঁজতে থাকে, কারণ আজিতের তো নিজের বাইক নেই। মানু তো তখন নানা ধরনের তালবাহানা করতে থাকে, কারণ সে তাকে তার বাইকটা দিতে চায় না। এদিকে মাধুর দেরি হওয়ায় সে সেখান থেকে চলে যায় আর বাকিরাও খুশি হয়ে যায়। তবে তাদের তো আবারও মন খারাপ হয় তখন, যখন মাধু শুধুমাত্র আজিতকেই রাতে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। আজিত তো একেবারে খুশিতে গদগদ।
তাই রাতের বেলা দেখা যায় আজিত বেশ সেজে গুজে নেয়। এরপরই তার খুঁজে পাওয়া সেই নূপুর নিয়ে সে চলে যায় মাধুর কাছে। মাধুকে সে ওই নূপুরটি উপহার হিসেবে দেয়। মাধুও এতে খুশি হয়। এরপরই মাধু তাকে জিজ্ঞেস করে রিবিন কি ভালো আছে। আসলে মাধু তো আজিতকে রিবিনের খোঁজ খবর নেওয়ার জন্যই ডিনারে ডেকেছে। এখানে আর একটা কথা বলে রাখি, মাধু কিন্তু ঠিকই রিবিনকে চিনত, তবে রিবিন চিনত না। যাক, তো সে আজিতকে রিবিনের কথা জিজ্ঞেস করলে আজিত তো একটু বিরক্তই হয় আর বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রিবিন ভালো আছে। এরপরই তারা দুজন খেতে খেতে গল্প করতে শুরু করে। কিন্তু হঠাৎ করেই দেখা যায় মাধু কেমন পাল্টে যায়। সে অদ্ভুত ভঙ্গিতে চিবিয়ে চিবিয়ে মুরগির রান খেতে থাকে। এই সবকিছু অজিতের কেমন অদ্ভুত লাগে। এরপর সে আজিতকে লাল রঙের কিছু লিকুইডও খেতে দেয়। আজিত তখন জিজ্ঞেস করে এসব কি। মাধু সেই সময় চিবিয়ে চিবিয়ে বলতে থাকে এগুলো খেলে শয়তানরা দূরে থাকে। তার কণ্ঠটা এই সময় কেমন যেন অন্যরকম শোনায়। আজিত তো এসবে বেশ ভয় পেয়ে যায়, কিন্তু মাধুর হাসি দেখে সে বুঝতে পারে যে সে এতক্ষণ ধরে মজা করছিল। আর সেই সময় আজিত একটু হাফ ছেড়ে বাঁচে। একদিকে উপরে তারা ডেট করছিল আর নিচে তখন কাবিয়া সহ সবাই সেই ওজা বোর্ড নিয়ে বসেছিল। মাধু তো নিজের হাতে একটা ওজা বোর্ড তৈরি করে আর সবাইকে সেটা খেলার নিয়ম বুঝিয়ে দেয়। সে বলে সে একটি গ্লাস দিয়ে মোমবাতি ঢেকে দিবে আর তার উপর তারা সবাই আঙুল রাখবে। এরপর আশেপাশে থাকা আত্মাকে ডাকতে থাকবে। কাবিয়াও এটা দেখে গ্লাসে হাত দিতে নিলে মানু বলতে থাকে এখানে শুধু 4 জনই হাত দিতে পারবে, তাও 4 দিক থেকে। এই কথা শুনে কাবিয়া আর হাত দেয় না। এরপর তারা সবাই মিলে গ্লাসের উপর হাত দিয়ে বসে থাকে আর আত্মাকে ডাকতে থাকে। অনেকক্ষণ ডাকার পরও দেখা যায় আত্মার কোনো খবরই নেই। সবাই তো এতে বিরক্ত হয়ে উঠে যায়। মানু তখন একা একাই চেষ্টা চালিয়ে যায়। ঠিক এই সময় মানু সামনে রাখা একটি ক্যারাম বোর্ড দেখতে পায়। তার উপরে সে আবারও নতুন করে ওজা বোর্ড তৈরির কাজ শুরু করে। এদিকে আজিত মাধুর কাছ থেকে ফিরে এসে বেশ খুশি মনে ছাদে দুলে দুলে সিগারেট খাচ্ছিল। এই সময় তো মাধু চলে আসে আর তার পায়ের নুপুরের আওয়াজ শোনা যায়। মাধু বলে সে তো তার কথাই ভাবছিল। এই বলেই সে আজিতের কাছে চলে আসে আর তাকে কিস করতে নেয়। তবে সে কিস না করে তার ঘাড়েই কামড়ে দেয়। আজিত তো তখন চিৎকার করে উঠে বসে আর দেখা যায় যে সে আসলে এতক্ষণ স্বপ্ন দেখছিল। তবে তার ঘাড় তো এখনো লাল হয়ে আছে। মানু তখন দেখে বলে তার ঘাড়ে মশা কামড় দিয়েছে, এর বেশি কিছু না, সে দুঃস্বপ্নই দেখেছে, তাই এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আজিত বলে সে স্বপ্ন দেখেনি, বাস্তব দেখেছে। তাদের প্রতিবেশী যেই মেয়েটি থাকে না মাধু, সে আসলে মানুষ নয়, সে ভ্যাম্পায়ার কিংবা কোনো পিশাচিনী। বন্ধুরা সবাই তো তার এসব কথা হেসেই উড়িয়ে দেয়, কেউই তার কথা বিশ্বাস করে না। তো এর পরদিনই বিজয় যায় মন্দিরে আর সেখানে নেহা নামের এক মেয়েকে সে বিরক্ত করতে থাকে। আজিত তাকে বারবার মানা করলেও সে শোনে না। এরপরই দেখা যায় রাতের বেলা নেহার বাবা তাদের বাড়িতে চলে আসে আর খুব রাগারাগি করে আর কে তার মেয়েকে বিরক্ত করেছে তাকে বেরিয়ে আসতে বলে। বিজয় তো তখন ভয়ে ভেতরেই লুকিয়ে থাকে, সে তো সামনেই যেতে পারছিল না। সেই সময় রিবিন এসে কোনো মতে নেহার বাবাকে বোঝায় আর তাকে সেখান থেকে পাঠায়। ওদিকে মানু তো তার নতুন তৈরি ওজা বোর্ড নিয়ে প্রস্তুত। সে আবারও সবাইকে ডাকাডাকি করে, কিন্তু কেউই তো তেমন সাড়া দেয় না, কারণ এই কয়দিনেও সে কোনো আত্মাকেই আনতে পারেনি। তখন মানু বলে যে সেদিন তারা যে ঘরে আত্মা ডাকতে বসেছিল সে ঘরে তো দেবদেবীর ছবি ছিল। দেবতার ছবি থাকলে আত্মারা সেখানে আসে না, তাই আজ তাদের দেবদেবীর ছবি অন্য ঘরে সরিয়ে নিতে হবে, তবেই আত্মা আসবে। তো এরপরই মানু রিবিনের ঘরেই সব দেবদেবীর ছবি সরিয়ে রাখে। রিবিন তো বাড়িতেই আত্মা নামানোর আসরের ব্যাপারে মোটেই রাজি ছিল না। সে এসব করতে বারবার মানা করে, তবে দেখা যায় তার কথা কেউই শোনে না। এবার মানু, নানকু, বিজয় আর আজিত এরা 4 জন ওই ওজা বোর্ড নিয়ে বসে। তারা সব বন্ধুরা মিলে আশেপাশে থাকা আত্মা ডাকতে থাকে, তবে কোনো লাভই হয় না। তারা সবাই তো বিরক্ত হয়ে উঠে যেতে থাকে। ঠিক তখনই দেখা যায় গ্লাস নড়ে ওঠে। মানু আর নানকু তো তখন চোখে চোখে ইশারা করতে থাকে। আমরা বুঝতে পারি এই দুজন মিলেই পরিকল্পনা করেছে আত্মা আসার ভান করবে আর সবাইকে ভয় দেখাবে। তো গ্লাস নড়ে উঠলে সবাই ভয় পেয়ে যায়। তারা আবারও আত্মাকে বারবার ডাকতে থাকে। এরপরই মানু গ্লাস ইয়েসে নিয়ে যায়। সবাই তো তখন ভাবে আত্মা এসেছে। মানু বলতে থাকে আজ তাদের আত্মাকে চলে যেতে দেওয়া উচিত। মানু তাই আত্মাকে চলে যাওয়ার জন্য বলে। ঠিক তখনই কিছু একটা শব্দ করে ওঠে। সবাই তো বেশ ভয় পেয়ে যায়।
তবে দেখা যায় পাশের বাড়ির একটা বাচ্চা ছেলে বল নিতে এসেছে, আর সেটারই শব্দ হয়েছে। এতেই তো তারা সবাই ভয় পেয়ে যায়। এরপর যদি সত্যিকারের আত্মা চলে আসে তখন তাদের কি হবে? পরদিন দেখা যায় তারা আবার ওই আত্মা ডাকতে বসে। তারা আত্মা ডাকে আর আত্মাকে তার নাম জিজ্ঞেস করে। নানকু আর মানু তো ঠেলে ঠেলে গ্লাসকে বিভিন্ন জায়গায় নিচ্ছিল, আর কাভিয়া সেই অক্ষরগুলো লিখছিল। তারা তখন একটা নাম খুঁজে পায়, তা হলো অনামিকা। মানু বলে এই আত্মাটির নাম অনামিকা। মানু তাকে আর প্রশ্ন না করে আজকের মতো ছেড়ে দেয়, কারণ বেশি প্রশ্ন করতে গেলে তো তার ধরা পড়ার সম্ভাবনা রয়েছে যে সেই এসব করছে। পরদিন আবারও তারা ওই ওজা বোর্ড নিয়ে বসে। পরদিন তাদের বেশ কিছু বন্ধু সেই বোর্ডের খেলা দেখতে চলে আসে। সবাই তো অনেক বেশি ইন্টারেস্টেড ছিল যে কিভাবে আত্মা আসছে। একজন তখন জিজ্ঞেস করে তার ভবিষ্যৎ স্ত্রীর নাম কি হবে। বোর্ড তখন ঠেলে ঠেলে কাভি লিখে দেয়। মানু তো এবার ভয় পেয়ে যায়। সে ভাবে নানকি হয়তো কাভিয়া লিখতে চাইছে। সে তখন দ্রুত তা যোগ করে কবিতা করে দেয়। মানুর বন্ধুর কবিতা নামে একটি মেয়ে পরিচিত আছে, আর তাই সে বেশ খুশি হয়ে যায়। এভাবে করে দুজন মিলে সবার নানা প্রশ্নের উত্তর দেয়। যে প্রশ্নের উত্তর জানে না তাতে তারা গ্লাসটি গোল গোল ঘোরাতে থাকে আর বলে প্রশ্নের উত্তর দেওয়ার ইচ্ছে নেই অনামিকার। সবাই তো এসব বিশ্বাস করে নেয়। সেদিন থেকে সব জায়গায় চাউর হয়ে যায় যে এখানে আত্মার মাধ্যমে তারা যে কোনো প্রশ্নের জবাব পেতে পারে। আর নানকুর চায়ের দোকানে এই সম্পর্কে লিফলেট দেয়া হতে থাকে। সবাই তো তাদের বাড়িতে এসে জড়ো হয় আর নানান প্রশ্নের জবাব নিতে থাকে, যেমন তার গয়নাকে চুরি করেছে কিংবা তার কার সাথে সম্পর্ক হবে ইত্যাদি। তারা এসব প্রশ্নের ভাষা ভাষা জবাব দিতে থাকে। সবাই তো খুব খুশি হয়ে চলে যায়। একদিন নানকুর দোকানে একটি মেয়ে চা খেয়ে টাকা জমা না দিয়েই চলে যাচ্ছিল। নানকু তখন তাকে থামাল এসে বলে তার জন্যই তো এসব। এই বলেই মেয়েটি উধাও হয়ে যায়। একসময় মানু আর নানকু লক্ষ্য করে অনামিকা এমন প্রশ্নের জবাব দেয় যা তারা জানেই না। একটা ছেলে তার বিড়ালের নাম আর বয়স জিজ্ঞেস করে। ওজাবর তখন ঠিকঠাক সেই বিড়ালের নাম বলে ফেলে। ছেলেটি তো একটু অবাকই হয়ে যায় আর বলে এই নাম সে তো কাউকে বলেনি, তারা কিভাবে জানলো? বয়সও ঠিকঠাক বললে ছেলেটা তো বেশ ভয় পেয়েই সেখান থেকে চলে যায়। মানুও কিছুটা ভয় পায়, তবে সে খুব বেশি একটা পাত্তা দেয় না, কারণ তাদের তো প্রচুর টাকা কামাই হচ্ছে। তাই সে এসব নিয়ে এত মাথায় ঘামায় না। এরপরই ডিজে এসে তাকে সাবধান করে দেয় আর বলে আত্মাকে বারবার ডাকতে হয় না। এতে করে তারা রেগে যায় আর নানান ধরনের সমস্যা হয়। আত্মার কাছে ব্যক্তিগত প্রশ্ন করতে হয় না, কিন্তু মানু তো এসব কথায় পাত্তাই দেয় না, কারণ সে তো জানে সে কোনো আত্মা ডাকছে না। এগুলো সব তাদের বুজরুকি। কিন্তু হঠাৎ করেই তার গায়ে কাটা দিতে থাকে। ডিজে তখন বলে এই সবই আত্মার কারণে হচ্ছে। এরপর একদিন তাদের এক বড় ভাই আসে যার নাম জামিল। জামিল তাদেরকে নানাভাবে সাহায্য করে। নানকুর চায়ের দোকানও তারই দেয়া। সে জিজ্ঞেস করে তার গাড়ির নাম্বার কি। বোর্ড তখন তার গাড়ির নাম্বার বলে। দেখা যায় সেটা সাথে সাথে মিলে যায়। এরপরে জামিল এমন একটি প্রশ্ন করে যা সে ছাড়া কেউ জানে না, তা হলো তার বাবার নাম কি। বোর্ড তখন বলে তার বাবার নাম সেলিম। জামিল বলে তার বাবা সেলিম নয়, তার চাচার নাম সেলিম, তার বাবার নাম তো সালাউদ্দিন। কাবিয়া তখন বলে বোর্ড তো বলছে তার বাবার নাম সেলিম। জামিল তো প্রথমে খুব রেগে যায় আর একসময় সে ভেঙে পড়ে আর বারবার বলতে থাকে তার বাবা সালাউদ্দিন, সেলিম নয়। এরপর সে আবার ক্ষুব্ধ হয়ে বলে যে সে তাদেরকে ছাড়বে না। এদিকে রিভিন বাড়ি ফিরে দেখে তার বাড়ির সামনে হুলস্থুল অবস্থা, অসংখ্য মানুষের ভিড় সেখানে। সে তো কোনো মতে সেই ভিড় ঠেলে ভেতরে যায়। সেখানের কাণ্ড কারখানা দেখে সে তো একেবারেই অবাক। জামিল তো কিছুক্ষণ হুমকি ধামকি দিয়ে আর ফাঁকা গুলি ছুঁড়ে সেখান থেকে চলে যায়, আর তার গুলিতে ফ্যান খুলে নিচে পড়ে, যেটা সোজা সেই বোর্ডের উপর গিয়ে পড়ে। আর তাদের ওজা বোর্ড সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এতে তো রিভিন খুবই খুশি হয় আর বলে জেজাজ তার প্রার্থনা শুনেছে আর এই ওজা বোর্ড থেকে তাদের রক্ষা করেছে। তারা তো এমন অবস্থায় ছিল যে তাদের খাবার কেনারও পর্যাপ্ত টাকা নেই, তাই নতুন ক্যারাম বোর্ড কেনার প্রশ্নই আসে না। নিরূপ বলে মাধুর কাছে সে একটি ক্যারাম বোর্ড দেখেছে, সেটা নিয়ে আসলেই হবে। এই সময় আমরা তাদের বাড়ির সামনে রহস্যজনক এক লোককে দেখতে পাই যে সাধু সন্তের মতো কাপড় চোপড় পরা। যাক, এরপর দেখা যায় মাধুর থেকে ক্যারাম বোর্ড নিয়ে তারা আবারও নতুন করে ওজা বোর্ড তৈরি করে।
করে। সবাই সেখানে বসে পড়ে আর আবারও পরীক্ষা করে দেখে যে অন্য কোনো আত্মা আছে কিনা। তবে দেখা যায় এবারও অনামিকাই এসেছে। সুখী নামে তাদের এক বন্ধু তখন সেখানে উপস্থিত ছিল। সে জিজ্ঞেস করে অনামিকা কোথায় থাকতো আর সে কিভাবে মারা গেছে। গ্লাস তখন গোল গোল ঘুরতে থাকে, অর্থাৎ অনামিকা এই প্রশ্নের জবাব দিতে চায় না। মানু তাকে বলে সে যেন তাকে ব্যক্তিগত প্রশ্ন না করে। সুখী তো এবার খুবই রেগে যায় আর বলে মানু তার যা খুশি তা করে। এই বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। অনামিকা এবার ওজা বোর্ডে অনেকক্ষণ ধরে একটি বড় বাক্য লেখে। নিরূপ সেই বাক্যটি কাগজে লেখে। এরপর তারা সেই বাক্যটি পড়ে আর এটা পড়েই তো সবাই হতভম্ব হয়ে যায়, কারণ অনামিকা লিখেছে আজ রাতে কেউ একজন মারা যাবে। এরপর তারা জিজ্ঞেস করে কে মারা যাবে। অনামিকা জানায় সুখদেব নামের একজন মারা যাবে। সবাই তখন ভাবতে থাকে যে সুখদেব আসলে কে। মানুর তখন হঠাৎ করেই মনে পড়ে সুখীর আসল নাম তো সুখদেব। তারা তো এটা দেখেই চমকে ওঠে। রাস্তায় সুখীর বাইকও নষ্ট হয়ে যায়, কারণ তার বাইকের সামনে তখন একটা কালো বিড়াল চলে আসে। সে তো বেশ ভয় পায় আর আশেপাশে দেখতে থাকে কেউ আছে কিনা। এরপরে একটি কাচের বোতল তার বাইকের চাকার সামনে এসে থামে। তার সামনেই তখন সবুজ আলো জ্বলতে নিভতে থাকে। সে তো অবাক হয়ে সেখানে তাকিয়ে থাকে। মানু আর নানকু তো তখন সেখানে চলে আসে আর সুখীকে রাস্তায় পড়ে থাকতে দেখে। তার অবশ্য তেমন কিছুই হয় না, তবে সে বলে তার বাইকের সামনে একটা কালো বিড়াল চলে এসেছিল, আর কিছু না। মানুরা তখন সুখীকে বাড়িতে নিয়ে আসার সময় জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। সুখী বলে হ্যাঁ সে ঠিক আছে। নিরূপ তখন বলে তাহলে যে তারা শুনেছে যে সে আজ রাতে মারা যাবে। সুখী তো এই কথা শুনে এবার চমকে ওঠে আর সাথে সাথেই তার প্রচন্ড কাশি শুরু হয়ে যায়। অনেক চেষ্টায়ও তার কাশি থামে না। সে তখন ওই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় তার রিভিনের সাথে দেখা হয়। সুখী তখন রিভিনকে বলে তাকে বাড়িতে পৌঁছে দিতে। রিভিনও তাকে বাড়ি পৌঁছে দেয়। এখানেই আমরা দেখতে পারি যে সুখী আর ডিজে একসাথেই থাকে। ডিজে তো তখন বাড়ি থেকে বেরিয়ে আসে আর রিভিনকে বলে ওজাবোর যেভাবে ব্যবহার করতে হয় তার বন্ধুরা কিন্তু সেভাবে ব্যবহার করছে না। এই কারণে তাদের যে কেউ যে কোনো সময় মারা যেতে পারে। রিভিন তো এই কথা শুনে বেশ চমকে ওঠে। ওদিকে আমরা মাধুকে দেখতে পাই। সে কাভিয়াকে বলে তার ভীষণ ভয় হচ্ছে। রিভিন তো ফোন ধরছে না। কাভিয়া তখন বলে তার ভয় হচ্ছে। আজ নিচে সুখীর সাথে যা হলো তা ভয় পাওয়ার মতোই। এরপরই কাভিয়া জিজ্ঞেস করে মাধুর রিভিনের জন্য এত দরদ কেন। এবার মাধু সত্যি কথা বলে যে সে যার সাথে কথা বলে সেই রিভিন। কাভিয়া তো এতে খুব খুশি হয়ে যায় আর বলে এই কথাটা কি সে সবাইকে জানাবে। কিন্তু মাধু এসব নিয়ে ভাবতে নিষেধ করে, কারণ এখন তো আপাতত রিভিনের জন্য তার ভীষণ চিন্তা হচ্ছে। ওসব পরে দেখা যাবে। ওদিকে মানু আর নানকু তো বেশ চিন্তিত হয়ে বসেছিল। মানু বলে অনামিকা তাদেরই সৃষ্টি করা চরিত্র। এখন এই সব কিছু কেন হচ্ছে। এর মধ্যেই রিভিন ফিরে আসে আর তাদের এসব খেলা বন্ধ করতে বলে, কারণ ডিজে তাকে বলেছে এই খেলার কারণে তাদের সবাইকে বিপদে পড়তে হবে। মানু বলে রিভিন এসব কথা বলছে যেন তাদের খেলা বন্ধ করে দেওয়া যায়। প্রথম থেকেই তো রিভিন ওই ওজা বোর্ড পছন্দ করছে না। বিজয়ও বলে তারও কিছু গড়বড় মনে হচ্ছে, সুখীর ব্যাপারটাই ধরা যাক। মানু বলতে থাকে তো সুখী তো এখনো বেঁচে আছে। এর উত্তরে বিজয় বলে তবে রাত তো এখনো শেষ হয়নি, যে কোনো কিছুই হতে পারে। ওদিকে মাধু গভীর রাতে বারান্দায় এলে ওই রহস্যময় লোকটিকে আবারও দেখতে পায়। পরদিন সকালবেলায় দেখা যায় বিজয় তার পা ভেঙে ফেলেছে অ্যাক্সিডেন্ট করে। তো ওই সময় দেখা যায় ওজা বোর্ডে বসার জন্য মাধু তাদের কাছে আসে। বান্ধবীকে দেখে কাভিয়া বলে সেই আজ অনামিকাকে প্রশ্ন করবে। সে তখন অনামিকাকে প্রশ্ন করে যে মাধু কাকে পছন্দ করে। অনামিকা লিখতে থাকে লাভিন, যা রিভিনের সাথে অনেকটাই মিল আছে। সবাই জিজ্ঞেস করতে থাকে লাভিনকে। কাভিয়া তো সব ব্যাপার জানে, তাই সে মিটি মিটি হাসতে থাকে। মাধু তখন রেগে মেগে তাকে সব কিছু থামাতে বলে। তবে তারা লক্ষ্য করে তারা দুজনে আঙুল গ্লাস থেকে সরাতে পারছে না। তাদের আঙুলের নিচে থাকা গ্লাসটি তখন সাথে সাথে ফেটে যায়। দুই বান্ধবী তখন চমকে ওঠে। রিভিন তো ঘুরে ঘুরে সবাইকে বলতে থাকে সবকিছু বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তার কথা কেউ শোনে না। নানকু তখন ছুটে আসে আর বলে তাদের এক পরিচিত মেয়ের দাদা মারা গেছে। সবাই তো ব্যাপারটা হালকা ভাবে নেয়, তবে চমকে ওঠে মেয়েটির দাদার নাম শুনে। মেয়েটির দাদার নাম হলো সুখদেব। অনামিকা সুখীর কথা নয়, বরং ওই মেয়েটির দাদার কথাই বলেছে। মানে অনামিকা যা বলছে তা সত্যি। সবাই তো এবার ভয় পেয়ে যায়।
বিজয় বলে তাদের রিভিনের কথা শোনা উচিত। মানু তো বারবার বলতে থাকে যে এসব কিছুই না, সে সব কিছু সামলে নিবে। তার বুজরুকি ধরা পড়ে যাওয়ার ভয় আসলে সে ভীত ছিল। এবার আর কেউ তার কথা শোনে না। নিরূপ বলে সে এক্সপার্ট কাউকে নিয়ে আসবে। তারা ডিজিকে নিয়ে আসে তখন, যেহেতু সে আগে থেকে এসব নিয়ে কাজ করে। ডিজে এসেই তো বেশ ভাব নিতে থাকে, বিশেষ করে মানুকে সে বাঁকা বাঁকা কথা বলে। তারা যখন সেই ওজা বোর্ডের আসরে বসতে যাবে, ডিজে তখন মানুকে বসতে নিষেধ করে। মানু তো এবার ভয় পেয়ে যায়। সবাই আসরে বসে আর ডিজে জিজ্ঞেস করে আত্মার নাম কি। বোর্ডে তখন ফুটে ওঠে আত্মার নাম অনামিকা। মানুর মুখেও হাসি ফুটে ওঠে। সেভাবে তার বন্ধুরা কেউই হয়তো তার মতোই অভিনয় করে যাচ্ছে। এরপরে ডিজে জিজ্ঞেস করে তারা যদি চলে যেতে বলে অনামিকাকে, তাহলে কি সে যাবে কিনা। তখন গ্লাসটি নো এর উপর যায়। সবাই তো এতে বেশ অবাক হয়। ডিজে এরপর জিজ্ঞেস করে সেদের সবার উপর কি রেগে আছে। তখন গ্লাস ইয়েসে যায়। ডিজে এরপর জিজ্ঞেস করে সে তাদের মেরে ফেলতে চায় কি। এবার তো সবাই খুব রেগে যায় আর ডিজেকে মেরেই বের করে দেয়। ডিজে তখন যেতে যেতে বলে সে অভিশাপ দিয়ে যাচ্ছে, অনামিকা তাদের কাউকেই ছাড়বে না। সেই সময় বিজয় একা একা বোর্ডের সামনে বসেছিল। সে তখন দেখে বোর্ড ভয়ানকভাবে নড়াচড়া করছে। সে তখন অনামিকার কথা লেখার চেষ্টা করে, তবে বাম হাত দিয়ে খুব বেশি কিছু লিখতে পারে না। তখন তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর সবাইকে ডাকাডাকি করতে থাকে। সবাই তখন সেখানে চলে আসলে সে বলে যে অনামিকা কিছু একটা বলার চেষ্টা করছে। অনামিকা কি লিখেছে তারা কিছুই বুঝতে পারে না। নিরূপ তখন রেগে বোর্ডটা লাথি দিয়ে ফেলে দেয় আর বলে এই বাড়িতে অনামিকা ওজা বোর্ড সবকিছু বন্ধ, এখন থেকে আর কিচ্ছু হবে না। দৃশ্য চলে যায় হাসপাতালে। মানু নার্সকে বলে দূরে যে ছবি লাগানো আছে সেটা রজনীকান্তের। নার্স বলে না, এবারও হয়নি। এরপর সে জিজ্ঞেস করে তো পরবর্তীতে কি হলো, তারা কি খেলা বন্ধ করে দিয়েছিল। মানু বলে হ্যাঁ, সেদিন থেকে সব খেলা বন্ধ। আমরা তখন আবারও ফ্ল্যাশব্যাক দেখি। ওজা বোর্ড ব্যবহার বন্ধ করার পর থেকে আবারও তাদের দুর্দিন শুরু হয়। নিরূপ একের পর এক চাকরির পরীক্ষা দিয়ে ফেল করে। বিজয় তার ব্যবসা নিয়ে এগোতে পারে না। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এরকমই একদিন তারা যখন বিজয়ের প্লাস্টার কাটতে হাসপাতালে যায়, মানু তখন নিরূপকে তার এক বন্ধুর কথা বলতে থাকে। তার সেই বন্ধুর বিয়ের দিনে বউ টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে। তার বন্ধু সেই প্রেমিকাকে খুঁজতেই তার পেছন পেছন গেছে। তখনই তাকে নকশালের লোকেরা কিডন্যাপ করে নিয়ে যায়। এক সপ্তাহ পর তাকে ছেড়ে দিলেও তার বন্ধুর মানসিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। ডাক্তার বলছে তার বন্ধুকে জায়গা পরিবর্তন করতে হবে, তাহলে যদি সে কিছুটা সুস্থ হয়। নিরূপ তো বুঝতে পারে না মানু এসব কথা তাকে কেন বলছে। ওদিকে রিবিন বসে বসে ফোনে কথা বলছিল। সে বলে মেয়েটি তার সাথে দেখা করতে চায় না কেন। তখন অপর প্রান্ত থেকে মাধু বলে সে তার বাড়ি গিয়েছিল, কিন্তু কিছু মেয়ের কণ্ঠ শুনে আবারও ফিরে এসেছে, তাই সে তাকে বিশ্বাস করতে পারছে না। রিবিন তখন বলে তার প্রতিবেশী মেয়েরা এখানে এসে তাদের বিরক্ত করতে থাকে। এই কথা শুনে তো মাধু হাসতে শুরু করে। তখন হঠাৎ করেই তার ঘরের বাতি নিভে যায় আর টেবিলের উপরে থাকা যীশুখ্রিস্টের ক্রসটি পড়ে যায়। সে তো বেশ ভয় পেয়ে যায়। বাইরে শব্দ শুনতে পেয়ে সে চলে যায় বাইরে। রিবিন তো তখনই একটি মেয়ের ছায়া দেখতে পায়। সে কোনো মতে সেখানে গেলে দেখতে পায় মাধু দাঁড়িয়ে আছে। সে তো তখন মাধুর উপর বেশ বিরক্ত হয়। রিবিন বলে তার সাথে ভালো কিছু হতে গেলে মাধু সেখানে চলে আসে আর বাদ সাধে, যা তার মোটেই পছন্দ না। মাধুর সাথে তখন সে খুব খারাপ ব্যবহার করে। সে তখন কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। ওদিকে রিবিনও এখন বাকি সবার সাথে বড় ঘরে থাকে ভূতের ভয়ে। রাতে যখন সে ঘুমাতে আসে তখনই জানতে পারে যে মানুর বন্ধু এখানে কিছুদিন থাকার জন্য আসতে চলেছে। রিবিন তো এই ব্যাপারটা নিয়ে বেশ রাগ করে, কারণ তাকে কেউ কিছুই জানায়নি। তো একদিন বাড়িতে ফিরে রিবিন দেখে অপরিচিত এক ছেলে তার ঘরে বসে আছে। সে যীশুখ্রিস্ট আর গোপাল দেবতা দুটি মূর্তি সামনাসামনি রেখে দেয় আর তাদের মধ্যে কথাবার্তা বলাতে থাকে। তার এই অদ্ভুত আচরণ দেখে রিবিন তো খুবই বিরক্ত হয় আর তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ তার এখন এসব ভালো লাগছে না। ছেলেটি তখন নিজের পরিচয় দেয়। সে বলে সে হলো কবির, মানুর বন্ধু। কবির তো তার আচরণে সবাইকে অবাক করে দিতে থাকে। লম্বা চড়া জিম করা নিরূপ যে বেশি ওজন তুলতে পারে না, সে তো সহজে সেই ওজনও তুলে ফেলে। এরপর সে মাধুকে গিয়ে বলে তার তো তার আসল পরিচয় বলে দেওয়া উচিত। রিবিনকে সে আর কতদিন অন্ধকারে রাখবে। মাধু তো এসব শুনে খুবই অবাক হয় যে ছেলেটি এত কিছু কিভাবে জানে। একদিন তাদের ঘরে একটি লাফিং বুদ্ধ মূর্তি দেখে কবির অদ্ভুত আচরণ শুরু করে।
সে যেন একেবারে ফ্রিজ হয়ে যায়। টপ টপ করে তার শরীর থেকে ঘাম পড়তে থাকে। মানু তো তার এই অবস্থা দেখে তাকে বারবার ডাকতে থাকে, তবে সে তো কোনো সাড়াই দেয় না। অদ্ভুতভাবে সেই লাফিং বুদ্ধার মূর্তির দিকেই তাকিয়ে থাকে। সবাই তো তার এই কাণ্ড দেখে একেবারে আশ্চর্য হয়ে যায়। এই ঘটনার পর সবাই তাকে নিয়ে কথা বলতে থাকে। নীরব তখন রিবিনকে কবিরের থমকে যাওয়ার কথা বলে। কাবি আর মাধুকে বলে কবির কিভাবে ভারী ভারী ওজন তুলে ফেলে, তারপর এত কিছু জানে। মাধু বলে কবিরকে তো তার কাছেও মনে হয় একটু অদ্ভুত। মাধু তার ফোনে কার সাথে কথা বলে সেই সবও সে বুঝতে পারে। মানুও তো কবিরের এই সব আচরণ খেয়াল করে, আর সে বেশ চিন্তিতও হয়ে যায়। একদিন সবাই একসাথে কবিরের রান্না করা বিরিয়ানি খেতে বসে। তখন আবার একই ঘটনা হয়। খেতে খেতে হঠাৎ করেই কবির থমকে যায়। মানু তখন তার দিকে খাবার ছুঁড়ে তার দৃষ্টি আকর্ষণের জন্য। তখনই তার হুঁশ ফিরে আসে, আর সে বলে সে খাবার কেন ছুটছে? অনেক মানুষ না খেতে পেয়ে মরে যায়, আর সেই মরা মানুষের আত্মা আশেপাশেই ঘুরে বেড়ায়। তার কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়, আর মানু খুবই চিন্তিত হয়ে পড়ে যে তার বন্ধুর মানসিক অবস্থা ঠিক না হয়তো ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। নীরব যদিও তাকে এসব নিয়ে চিন্তা করতে নিষেধ করে, কিন্তু তারপরও তার চিন্তা তো আর যায় না। এদিকে কাভিয়া রাতে ঘুম থেকে উঠে দেখতে পায় ঘরে মাধু নেই। তাই সে উঠে গিয়ে দেখতে থাকে যে মাধু কি করছে। দেখা যায় সে তো অদ্ভুত ভঙ্গিতে বসে আছে, যেন তার কোনো হুঁশ নেই। তার পাশেই আমরা সেই নূপুরটি পড়ে থাকতে দেখি। তখনই কাভিয়াটাকে তার চমক ভাঙে, আর সে উঠে চলে যায়। সেদিনই রাতে মানুষদের ফোন বেজে ওঠে। কেউ একজন আমিতকে চায়। সে কণ্ঠটি বেশ অদ্ভুত, কেমন যেন খসখসে। মানু বলে এই নামের তো কেউ নেই। এই বলেই সে ঘরে এসে শুয়ে পড়ে। তখনই কবির উঠে বসে, আর তাদের ঘরের একটি নায়িকার পোস্টার লাগানো ছিল। সে সেই পোস্টারের দিকেই তাকিয়ে থাকে, আর মেয়েলি গলায় অদ্ভুতভাবে গান গাইতে থাকে। মানু এসব দেখে তাকে ঘুমিয়ে পড়তে বলে, কিন্তু এবার সে মানুর দিকে তাকিয়ে গভীর কণ্ঠে বলে ওঠে যে সে কি ভেবেছিল। মানু তো এটা শুনে বেশ ভয় পেয়ে যায়। পরদিন দেখা যায় একই কাণ্ড ঘটে। কবির পোস্টারের সামনে দাঁড়িয়েছিল। মাধু সেখানে আসলেই সে মাধুকে বলতে থাকে যে সে তার কথা কেন শোনেনি। সে এখন বড় হয়ে গেছে, তার 8 ঘন্টা ঘুমানো দরকার। মাধু তো এসবে কিছুই বলে না। আর নানকু যখন বলে যে তার কাশি হয়, কবির তখন তাকে ইঁদুরের স্যুপ বানিয়ে খেতে বলে তার কাশি ঠিক হওয়ার জন্য। তার এসব পাগলামি কথাবার্তায় সবাই তো বেশ বিরক্ত হয়ে যায়, আবার তারা ভয়ও পায়। এভাবে কতদিন চলবে তারা বুঝতে পারে না। মানু তখন না পারতে ওই পোস্টারটি পুড়িয়ে ফেলে, তাও কবিরের সাথে দাঁড়িয়েই, যাতে সে একটু স্বাভাবিক হয়। কারণ তাদের ধারণা ছিল যে কবির হয়তো ওই পোস্টারটির জন্য এরকম অস্বাভাবিক আচরণ করছে, কিন্তু তারপরও দেখা যায় তার স্বভাব পরিবর্তন হয় না। মানু তখন তাদের গ্রামের এক পরিচিত বড় ভাই রাধেকে ডাকে। সে রাধেকে সবকিছু খুলে বলতে চায়, কিন্তু বারবার কবির সামনে চলে আসে। মানু যতবার তাকে সরিয়ে দেয় ততবারই সে সামনে চলে আসে। এরপর মানু যখন ভেতরে যায় তখনই কবির রাধেকে বলতে থাকে যে মানুর কোনো একটা সমস্যা হয়েছে। মানু তার সাথে অদ্ভুত ব্যবহার করছে, কখনো রিমোট ছুঁড়ে মারছে, কখনো খাবার ছুঁড়ে মারছে, এমনকি সুন্দর একটি পোস্টার কোনো কারণ ছাড়াই জ্বালিয়ে দিয়েছে। দূর থেকে এই সব কিছু শুনে খুবই আশ্চর্য হয়ে যায় মানু। যে কথা সে বলার কথা ছিল সেই কথা এখন কবিরই বলে ফেলছে। কবির তো এরপর রাধেকে বলে যে মেয়ে ঘটিত কোনো ব্যাপার হবে সে নিজেই সামলে নিবে, সমস্যা নেই। তো রাধে যাওয়ার আগে মানুকে নিজের দিকে খেয়াল রাখতে বলে চলে যায়। মানুর তো তখন মাথায় হাত। নীরূপ তখন তাকে সান্ত্বনা দেয় আর বলে তারা দুজন এখন থেকে সারাক্ষণ কবিরের উপর লক্ষ্য রাখবে। দুজন মিলে এরপর কবিরকে দেখে রাখতে থাকে। কবির বাথরুমে গেলে তারা দরজায় দাঁড়িয়ে থাকে। একদিন গভীর রাতে কবির ঘুম থেকে উঠে যায়। সে ঘর থেকে বের হয়ে হাঁটতে শুরু করে। তার পেছন পেছন যায় মানু আর নীরূপ। বেশ কিছুক্ষণ হাঁটার পর রেল লাইনের সামনে এসে দাঁড়ায় সে। তখনই তাদের সামনে দিয়ে ট্রেন চলে যায়। এবার তো কবির তাদের দিকে তাকায়। সে বলে সে তাদের একটা জিনিস দেখানোর জন্য এনেছে। এই ট্রেন লাইনে ঠাকুর নামের একজনের হাত কেটে যায়, আর তার মাথাটা কেটে নিচে বলের মতো টুপ করে পড়ে যায়। একজনের ফাঁসি এই গাছে হয়, আর ওই বাড়িতে একটা মহিলা চিৎকার করে করে মারা যায়। মানু তখন জিজ্ঞেস করে সে কোন মহিলার কথা বলছে। কবির তখন বলে অনামিকা। এই কথা শুনে তো দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়।
এতই ভয় পায় যে তারা ছুটে পালাতে শুরু করে। তাদের পেছনে বাড়ি ফিরে কবির। নিরূপ তখন মানুকে বলে সে যেন অবশ্যই পরের দিন কবিরকে বাড়ি থেকে বের করে দেয়। পরদিনই মানু আর নিরূপ সবাইকে সবকিছু খুলে বলে। সে বলে সে অনামিকার কথা কি করে জানলো। মানু তো তখন তাদের কথার জবাব দিতে পারে না। তারা কেউ নিজে থেকে কবিরকে অনামিকার কথা বলেনি। সবাই বলে কবিরকে যেন দ্রুত বাড়ি থেকে বের করে দেয়া হয়। মানু তখন বলতে থাকে ঠিক আছে, সবাই যেহেতু চাইছে তাহলে সে এটাই করবে। মাধু সেই সময় সেখানে চলে আসে আর বলে তারা কবিরকে বের করতে পারে না, সে এখানেই থাকবে। তার কথায় সবাই তো অবাক হয়ে যায়। মাধু তখন বলে তার বন্ধুকে সে শুধুমাত্র সন্দেহ করে এখান থেকে বের করে দিতে পারে না, কবির এতে ভীষণ কষ্ট পাবে। মাধু তখন নিজের ঘরে গিয়ে দেখতে পায় কবির চুপচাপ বসে আছে। সে হঠাৎই মাধুর ঘরের সবকিছু ওলট পালট করে দেয়। সে কিছু একটা খুঁজতে থাকে। মাধু তো তাকে বারবার থামানোর চেষ্টা করে, তবে পারে না। কবির বলে ওঠে যে জিনিস তার না তা সে নিজের কাছে কেন রেখেছে। মাধু তো তার কথা কিচ্ছু বোঝে না। তখনই কবির তার পায়ের থেকে নূপুর জোড়া টেনে খুলে ফেলে। সবাই দূর থেকে এই দৃশ্য দেখতে থাকে। এরপর আর কবিরকে এখানে রাখার প্রশ্নই আসে না। দেখা যায় কবিরের মাও তাকে নিতে আসে। কবির বলে সে এখানে খুব ভালো আছে বন্ধুদের সাথে, আর মানু তাকে এখান থেকে যেতেই দিবে না। আবিরের মা বলে মানুই তাকে ডেকে পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু কবিরের তো এই কথা বিশ্বাসই হয় না, তাই সে মানুকে জিজ্ঞেস করে। মানুও একই কথা বলতে গিয়ে তার খুবই খারাপ লাগে, তবে তার করার কিছুই নেই। কবির চলে গেলে সবার অনেক খারাপ সময় কাটতে থাকে। তাদের সবারই তখন কবিরের কথা মনে পড়তে থাকে। তারা বন্ধু হয়ে বন্ধুকে সাহায্য করতে পারল না, এই জিনিসটা যেন সবার মনে বাঁচতে থাকে। এই সময় তাদের জীবনে আরো বড় বড় বিপদ আসে। একই দিনে নানকুর চায়ের স্টল আগুনে পুড়ে যায়। কাভিয়ার সাইবার ক্যাফের সব কম্পিউটার শর্ট সার্কিটে নষ্ট হয়ে যায়। নীরব রান্না করার সময় পাতিল ফেটে যায়। সে তো একটুর জন্য প্রাণে বাঁচে। এসব দেখে রিবিন বলে সে একজন ফাদারকে নিয়ে আসবে, কিন্তু মানু তো তাতে একেবারেই রাজি হয় না। ধীরে ধীরে দেখা যায় সবাই বাড়ি ছেড়ে দিতে থাকে। এই ভৌতিক বাড়িতে কেউ থাকতে রাজি না। নিরূপ তখন বলে এখনো সময় আছে, ফাদার না হলেও যেন সে পণ্ডিত ডেকে আনে। মানু তখন তাদের সবাইকে বলে অনামিকা বলতে কেউ নেই। নানকু আর সে গ্লাস ঠেলে ঠেলে এইসব নাটক করেছে। নানকু তো তখন অবাক হয়ে যায় আর বলে সে তো এমন কিছুই করেনি। কাভিয়াকে তখন মানু বলে সে যেন সত্যটা বলে। কাভিয়াও বলে সে কি বলবে। মানু তো এবার খুব রেগে যায় আর বলে সে প্রমাণ করে দিবে কোনো অনামিকা এখানে নেই। এরপর এখানে যে খুশি থাকতে পারে আর যার খুশি সে যেতে পারে। মানু এরপর ওজা বোর্ড নিয়ে আসে। নানকু যায় বাতি নেভাতে, কিন্তু দেখা যায় সেটা একা একাই নিভে যায়। বাতাসে মোমবাতি নিভে গেলে মানু দরজা বন্ধ করতে বলে, তবে একা একাই দরজা বন্ধ হয়ে যায়। চারিদিকে কেমন অদ্ভুত পরিবেশ তৈরি হয়। একটা ইঁদুরও মরে পড়ে থাকে সেখানে। এর মধ্যে হঠাৎ ফোন বেজে উঠলে কাভিয়া ধরে, তবে কেউ কথা বলে না। এরই মধ্যে মানু সেই বোর্ড খুলে বসে, তবে সে অনেক চেষ্টা করেও গ্লাস নড়াতে পারে না। এরপর দেখা যায় সেই গ্লাস একাই নড়তে শুরু করে। ধীরে ধীরে বোর্ড থেকে ধোঁয়া উঠে যায় আর তা একটি মেয়েতে পরিণত হয় আর আবারও হাওয়ায় মিলিয়ে যায়। তারা সবাই তো এবার ভীষণ ভয় পেয়ে যায় আর ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু তারা তো লক্ষ্যই করে না যে আজিত তাদের সাথে নেই। আজিত তো আছে বড় বিপদে। সে তো বাথরুমে ছিল। সেখানে হঠাৎ করেই পানির কল ভেঙে পানি বাড়তে শুরু করে। সে অনেক দরজা ধাক্কা দিতে থাকে, কিন্তু কেউ তার শব্দ শোনে না। এক পর্যায়ে পানি বাড়তে বাড়তে তার কোমর পর্যন্ত চলে আসে। সেই সময় আবার কারেন্টের তার ছিঁড়ে পানিতে পড়ে। সে তো কোনো মতে কমোডের উপর উঠে বসে আর নিজেকে কারেন্টের হাত থেকে বাঁচায়। আরে আজিতকে বাঁচাতে তারা ভেতরে যেতেই যাবে, তখনই ভেতরে চুলা বিস্ফোরিত হয়। একের পর এক বিস্ফোরণ হতে থাকে। সবাই বেরিয়ে আসলেও আজিত তখনও বের হতে পারে না। রিবিন তখন বাইরে ছিল, সেও সেখানে চলে আসে। সে মাধুর ব্যাপারে এখন সব জেনে গেছে, তাই সে মাধুকে জড়িয়ে ধরে। মানু এবার যায় আজিতকে বাঁচানোর জন্য। ভেতরে তো সবকিছু ভেঙে ভেঙে পড়ছিল। তখন কোনো মতে মানু দরজা ভেঙে আজিতকে বের করে, তবে সে নিজে বের হতে পারে না। মাথা ঘুরে সেখানেই পড়ে যায়। দৃশ্য চলে আসে হাসপাতালে। সেদিনের পরই সে হাসপাতালে ভর্তি হয়। নার্সকে সে তার জ্ঞান যাওয়ার আগে বাড়িতে কি দেখলো সেটা বলে। এই কথা শুনে নার্স তো অবাক হয়ে যায়। এরপর বলে দেয় আইসিইউর দেয়ালে কি ছবি আছে। ছবিটির কথা বলে ডাক্তারের কাছ থেকে সে আইসিইউ থেকে বের হওয়ার অনুমতি পায়। কেবিনে গিয়েই সব বন্ধুদের সে সবকিছু খুলে বলতে চায় যে সে কি দেখেছিল। সেদিন সে জ্ঞান হারানোর আগে একটি মেয়েকে দেখতে পায়। সাদা কাপড় পরা ওই মেয়েটি সম্ভবত অনামিকা। মেয়েটি হঠাৎ করেই ধোয়া হয়ে তাদের বাড়িতে রাখা লাফিং বুদ্ধার মূর্তিতে ঢুকে যায়। এরপরই কবিরকে দেখা যায়।
সে ওই বাড়িতে নানানভাবে ঝাড়ফুঁক করে মুসলিম, হিন্দু এবং খ্রিস্টান ধর্মগুরুদের এনে বাড়িটিকে পবিত্র করে। এরপরও একটি কাগজে কিছু একটা লিখে আর হাসপাতালে চলে আসে। সেখানে এসেই কবির লাফিং বুদ্ধার মূর্তি বের করে রাখে। সবাই তো এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। আর এই রহস্যের সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়। এরপর কি হতে চলেছে, কবির, অনামিকা আর এই লাফিং বুদ্ধার মধ্যে কি সম্পর্ক, এই সবই আমরা এর পরবর্তী পার্টে জানতে পারবো। আর সেটা যখনই রিলিজ হবে আমি তা আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আরেকটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।